এক সময় সাধারণ মধ্যবিত্তের পাতে ছিল ইলিশের নিত্য আনাগোনা। একেবারে নিম্নবিত্তেরও নাগালের বাইরে ছিল না ইলিশ। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বেশিরভাগ ইলিশ বাংলাদেশেই উৎপাদন হয়। গত এক যুগে মাছটির উৎপাদন বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে, কিন্তু বাজারে সরবরাহ বাড়লেও কমেনি দাম, বরং একই সময়ে উৎপাদনের মতো দামও বেড়ে হয়েছে কয়েক গুণ। আর সাধারণ মধ্যবিত্তের টেবিল থেকে বিদায় নিয়েছে ইলিশ মাছটির ওপর একচেটিয়া অধিকার তৈরি হয়েছে অভিজাত বর্গের। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের উৎপাদন প্রবৃদ্ধি কিছুটা স্লোথ হয়ে এসেছে। একই সঙ্গে মাছটি হয়ে উঠেছে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনীতির হাতিয়ার। আবার এর প্রজননকালীন ব্যবস্থাপনাও প্রতিবেশী দেশটির সঙ্গে সমন্বিত নয়। দুই দেশেই মাছটির বাজার মূল্যও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। আর মধ্য ও নিম্নবিত্তের পাতে ক্রমেই দুষ্প্রাপ্য হয়ে উঠেছে ইলিশ। কৃষি বিপণন অধিদপ্তর এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য অনুযায়ী 2022 সালের ডিসেম্বরেও দেশের বাজারে প্রতি কেজি ইলিশের দাম ছিল আকার ভেদে 500 থেকে 1200 টাকা। গত বছরের 21 সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় 600 থেকে 1300 টাকা। আর গত শনিবারের বাজারে আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে 800 থেকে 1600 টাকা। তবে বাজারের ব্যবসায়ীরা বলছেন, ঢাকার কোনো কোনো স্থানে তা আরও বেশি। ভারতে ইলিশ রপ্তানি করা যাবে না, এমন কথাই বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা। তথ্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার দায়িত্ব গ্রহণের 3 দিন পর 21 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না, এটি দামি মাছ। আমরা দেখেছি যে আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না, কারণ সব ভারতে পাঠানো হয়, যেগুলো থাকে সেগুলো অনেক দাম দিয়ে খেতে হয়। বর্তমানে সরকার সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী 24 সেপ্টেম্বর বেলা 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না। যারা এরই মধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এ বিষয়ে গতকাল উপদেষ্টা ফরিদা আক্তার ভয়েস অব আমেরিকাকে বলেন, বাংলাদেশে সরবরাহের উপর নির্ভর করবে কতটা রপ্তানি করা যাবে। এমনিতেই এবার ইলিশ মাছের সরবরাহ কম, মাছ ধরাও পড়েছে কম, আবার যা ধরা হয়েছে তা নানা পথে চলে যাচ্ছে, যার ফলে দেশের বাজারে এখন কেমন প্রভাব পড়ে তা দেখার বিষয়। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে ভারতে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি হয়েছিল প্রায় 665 টন। 2022-23 অর্থবছরে এর পরিমাণ ছিল 1376 টন। এছাড়া 2021-22 অর্থবছরে 1211 টন এবং 2020-21 অর্থবছরে 1880 টন ইলিশ রপ্তানি হয়। বাজার পর্যবেক্ষকরা বলছেন, প্রতি বছরই দুর্গাপূজার আগে দেশের বাজারে ইলিশের দাম বেড়ে যায়। একই সঙ্গে আলোচনায় আসে ভারতের ইলিশ রপ্তানির প্রসঙ্গটি। দুই দেশের কূটনীতিতে ইলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলেও তা থেকে কোনো দেশের সাধারণ মানুষের খুব একটা উপকার হয় না, বরং এ নিয়ে আলোচনা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে ইলিশের দামও বাড়তে থাকে। এর সঙ্গে সঙ্গে চোরাই পথে ইলিশ পাচারও বাড়তে থাকে। চলতি বছরেও সীমান্তে ইলিশের এমন কিছু চালান ধরা পড়ার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে পরিচয় গোপন রাখার শর্তে এক কূটনীতিক বলেন, ভারতে ইলিশের আবেদন আছে কেবল বাঙালিদের কাছে।
ফলে দুই দেশের কূটনৈতিক দর কষাকষির কৌশল হিসেবে ইলিশ কোনোভাবেই তাৎপর্যপূর্ণ হাতিয়ার না। কোনো মূল্যায়ন ছাড়াই হাতিয়ার হিসেবে এ পণ্যটি ব্যবহারের নেতিবাচক প্রভাব বাংলাদেশের জনগোষ্ঠীকেই বেশি ভুগতে হয়। ইলিশের দাম বেড়ে যায় দেশের বাজারে, এ বছরও এর ব্যতিক্রম হয়নি। কলকাতা ভিত্তিক ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন FIA এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে আমদানি করা মাছ 99% পেট্রোপোল বন্দর দিয়ে ভারতে ঢোকে। এসব মাছ বিক্রি হয় কলকাতার বিভিন্ন পাইকারি বাজারে, মূলত হাওড়া বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়। কলকাতার হাওড়া বাজারে যারা আমদানিকারকদের থেকে নিয়মিত মাছ ক্রয় করে তাদের মধ্যে এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা মূলত সরবরাহকারী হিসেবেই পরিচিত। তারা ভারতের যেসব গন্তব্যে বাঙালি আছে সেসব গন্তব্যে চাহিদা অনুযায়ী মাছ সরবরাহ করে। এসব এলাকার মধ্যে রয়েছে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বাই। FIA নেতারা বলছেন, বাংলাদেশ থেকে আমদানি করা ইলিশের 99%ই কলকাতায় বিক্রি হয়। কলকাতা থেকে কার্টনে করে বাঙালি অধ্যুষিত এলাকাগুলো ইলিশ পাঠানো হয়। বাঙালিদের বাদ দিলে গোটা ভারতীয় জনগোষ্ঠীর কাছে ইলিশের কোনো গুরুত্ব নেই। অবাঙালি ভারতীয়রা ইলিশের প্রতি বিশেষ আবেদনের বিষয়টি কখনোই অনুধাবন করতে পারে না, ফলে তাদের সঙ্গে ইলিশের কোনো সম্পর্ক নেই। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে যে পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়, সাধারণত প্রকৃতপক্ষে রপ্তানি হয়েছে তার চেয়ে কম। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বরাবর 9 সেপ্টেম্বর পাঠানো এক চিঠিতে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি বিবেচনার তাগিদ জানায় FIA। সংগঠনটি চিঠির সঙ্গে সংযুক্তিতে 2019 থেকে 2023 সাল পর্যন্ত রপ্তানির জন্য অনুমোদিত ও রপ্তানি হওয়া ইলিশের পরিমাণ উল্লেখ করে। FIA এর ওই চিঠির তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে সর্বশেষ অনুমোদিত পরিমাণে ইলিশ রপ্তানি হয়েছিল 2019 ও 2020 সালে। এর মধ্যে 2019 সালে রপ্তানির জন্য অনুমোদিত ও রপ্তানিকৃত ইলিশের পরিমাণ ছিল 500 টন। 2020 সালে এর পরিমাণ ছিল 1850 টন। এরপর 2021 সালের সেপ্টেম্বরে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয় 4600 টন। এর বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয় 1200 টন। পরের বছরের একই সময়ে 2900 টন অনুমোদনের বিপরীতে রপ্তানি হয় 1300 টন। 2023 সালের সেপ্টেম্বরে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয় 3950 টন, রপ্তানি হয়েছে 1300 টন। FIA এর সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, ইলিশ মাছের একটা মৌসুম 3 থেকে 4 মাস চলে। আমরা কোনো মৌসুমেই 5000 টনের বেশি ইলিশ ভারতে নিয়ে আসতে পারিনি। আমার প্রশ্ন, বাংলাদেশে মৌসুমে লাখ লাখ টন ইলিশ ওঠে, এর মধ্যে 5000 টন ভারতে এলে কিভাবে বাংলাদেশের বাজার দর বেড়ে যায়? ভারতের জনগোষ্ঠীর মোট চাহিদা বিবেচনায় ইলিশ কোনোভাবেই কূটনৈতিক হাতিয়ার হওয়া উচিত না, বরং এতে ভিন্ন পথে ইলিশ আসা বেড়ে যায়। তিনি বলেন, একটা বড় বিষয় হলো বাংলাদেশি মানুষ যত টাকা দিয়ে শুধু মাছ না যে কোনো পণ্য কিনতে পারে, সেটা আমাদের এপারের বাঙালিরা পারে না। ইলিশ মাছও কেটে টুকরো টুকরো করে কিনতে হয় ভারতীয় বাঙালিদের। ভারতে খুচরা বাজারে কখনোই গোটা একটা ইলিশ মাছ বিক্রি হয় না। বাংলাদেশিরা হচ্ছে স্পেন্ডিং মাস্টার, পশ্চিমবঙ্গের মানুষ স্পেন্ডিং মাস্টার না।